একটু আগে আমরা যে ভিডিওটা বিরতির আগে দেখিয়েছিলাম সেটি এমনি আমরা ব্যাকগ্রাউন্ডে চালাবো, বাট শব্দ শুনবো না। কিন্তু সেটা হচ্ছে যে ভারতে একটি অংশকে নিয়ে যাওয়া হতো, তার ভিতরে উল্লেখযোগ্য কারা কারা ছিলেন, যদি শুরুতে সেটা একটু জেনে নেই। দেখেন, তারও তারও আগে একটু কথা আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ভিকটিমের যখন জবানবন্দি গ্রহণ করছিলাম, অনেক ভিকটিম তাদের বর্ণনায় যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হতো তখন তারা মানে অনুমান করেছেন, ভয়েস শুনেছেন যে সেখানে হিন্দি ভাষাভাষী বা ইংরেজি জানার লোক তারাও তাকে জিজ্ঞাসাবাদ করেছে। জি, এটা দিয়ে মানে আমরা একটা ধারণা পেতে পারি যে তখন ওয়ার এগেনস্ট টেরোরিজম একটা বিষয় ছিল, এবং তখন বিভিন্ন দেশের গোয়েন্দারা বিভিন্ন দেশে যৌথভাবে কাজ করত। এবং আমাদের এখানেও যে বিষয়টা ছিল যে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারে এই ধরনের একটা ব্যবস্থা ছিল, এটা মোটামুটি ধারণা করা যায়, কারণ বিভিন্ন ভিকটিমের মানে বয়ানে এই জিনিসগুলি এসছে। এবং অনেক ভিকটিম আছে যাদেরকে বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়ার পর পরবর্তীতে ভারতে পাওয়া গেছে, যেমন বর্তমান আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন জনাব স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে কিন্তু মোটামুটি যে জায়গা থেকে নেওয়া হয়েছে সেটা উত্তর এলাকা থেকে, এবং রাখাও হয়েছে উত্তর এলাকায় টিএফআই সেলে, এবং সেইখান থেকে তাকে পরবর্তীতে কিন্তু গাড়ির যোগে নিয়ে যাওয়া হয় বর্ডারে, এবং বর্ডারে নিয়ে শিলংয়ের এই দিক দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এবং আমরা অনেক ভিকটিম, বেশ কয়েকজন ভিকটিমের কাছ থেকে শুনেছি যে এইভাবে নেওয়া হতো, এবং বর্ডারে ভারতীয় পক্ষ আসতো, বাংলাদেশ থেকে একটা ইন্টেলিজেন্স এজেন্সির লোকরা নিয়ে যেত বন্দিকে, বা র্যাব বন্দিকে নিয়ে যেয়ে হস্তান্তর করতো। জি। এবং আমরা সালাউদ্দিন সাহেবের ক্ষেত্রে এই জিনিসটাই আমরা দেখেছি, মানে জানতে পেরেছি যে তাকে ওখানে নিয়ে হস্তান্তর করে, এবং ভারতীয় এজেন্সি তাকে ভারতে আবার পরিত্যক্ত করে গ্রেপ্তার দেখানো, মানে আটক করা, এই জিনিসটা আমরা যাদেরকে ভারতে নেওয়া হতো তাদেরকে ভারতে নেওয়ার কারণ কি? ধরেন ওরা তো গুম করে ফেলে। এটার পেছনে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে অনেকগুলি বিষয় আছে যে বিষয়গুলি নিয়ে খুব তোলপাড় তৈরি হয়েছে, প্রশ্ন এসছে মানুষের ভিতরে, এক ধরনের এটারে কি বলবো, মানুষ এক ধরনের বিশ্বাস অর্জন করে ফেলছে যে হ্যাঁ সরকারি এটার সাথে যুক্ত। এবং অনেক প্রশ্ন যখন আসে, মানুষ যখন এটা নিয়ে প্রতিবাদে নামে, তখনই আমরা দেখেছি যে তাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এবং এটি অনেকগুলি গ্রুপকে এই কাজটি করেছে। তার মধ্যে সালাউদ্দিন সাহেব যেমন আছেন, তার ভিতরে এমন ব্যক্তিও আছেন যাদের বিরুদ্ধে হয়তো তৎকালীন সরকার অভিযোগ এনেছিলেন এক্সট্রিমিস্ট পলিটিক্সের সাথে যুক্ত হওয়ার কারণে। আপনি দেখবেন জেএমবি কিন্তু একসময় যখন গঠন হয় পরবর্তীতে ঘোষণা দিয়েছিল যে তাদের কার্যক্রম শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও বিস্তৃত, এবং ভারতের দুটো এলাকায় তাদের কার্যক্রম তারা চালাচ্ছেন। এই ঘোষণাটা কিন্তু তাদের না, আমি যে বিষয়টা বুঝতে চাই, আপনারা কি আমাদের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে ইন্টারসেপ্ট করেছেন কিনা, ইনকোয়ারি করেছেন কিনা? আপনাদের সাথে আমাদের সাথে কথা হয়েছে ওনার, এবং শুধু ওনার কথা না, যারা এই বিষয়গুলি সম্পর্কে তৎকালীন এই ফোর্সগুলির ভিতর কাজ করতেন তাদের অনেকের সাথেই এই ব্যাপারগুলি। সালাউদ্দিন সাহেব কি বলেছেন যেটুকু বলা সম্ভব, মানে কিভাবে কাজ নিয়ে যায়, তাকে নিয়ে আবার কিভাবে ছাড়া পেলেন, তারপরে ছাড়া পাওয়ার পর থাকলেন, এবং তারপর তাকে ওইখানে তো ভারতের বর্ডারের ভিতরে নিয়ে তাকে ছেড়ে দেয়, তখন পর্যন্ত সে বুঝতে পারেনি যে এটা বাংলাদেশ না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ব্যবস্থা করা হয়, এবং তারপর খুব স্বাভাবিকভাবে তিনি তো তার আগে প্রতিমন্ত্রী ছিলেন। জি। ফলে এরকম একটি মানুষকে যখন পায়, আর বাংলাদেশ এটা তো দুই দেশের ভিতরে হয়েছে ব্যবস্থাটা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভারত যতই এটাকে যেভাবেই বর্ণনা করুক না কেন, এই যে দীর্ঘ সময় তাকে ওখানে রেখে দেওয়া এবং তার বিরুদ্ধে একটা মামলা করা, এবং সেই মামলার থেকে তার মুক্তি পাওয়া, এবং শিলংয়ে তার থাকার ব্যবস্থা নানাভাবে হয়েছে। এটা এক সময় তো একদম বন্দির মতোই ছিল, তারপর কিছুটা নজরদারির ভিতরে ছিল, এরকম ছিল। যেভাবেই আমরা বলি না কেন, অনেকে আমরা ব্যঙ্গাত্মক কথাও বলা শুরু করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ভিকটিমকে
আসলে ভিকটিমের জাগার, ভিকটিমের কষ্ট, ভিকটিমের দুর্ভোগ এইটা আসলে ভালো করে বুঝে নিয়ে কথা আপনারা বলা তো উচিত। তালিকাও চেয়েছিলেন ভারতের কাছে, সেটা কি পেয়েছেন? দেখেন, ভারত তালিকা যেগুলি দিয়েছে ভারত, সেগুলি দেখা গেছে যে দীর্ঘ তালিকা, কিন্তু আমরা যাদেরকে খুঁজছি তাদের নাম নেই। এটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমরা শুধু এই ঘটনার এই গুম ভিকটিমদের ক্ষেত্রে বলছি না, অন্যান্য ক্ষেত্রে আমরা বিগত দিনে মানবাধিকার কর্মী হিসাবে যখন ভারতের যারা গিয়েছে, আটক হয়েছে, তাদের সন্ধান যখন চাইতাম, তখন দেখা যেত যে নামগুলো ওখান থেকে দেওয়া হতো। একটা হচ্ছে উচ্চারণগত সমস্যা ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের, আরেকটা হচ্ছে আমাদের নাগরিকরাও অনেক সময় নাম ভুল বলতেন। বাবার নাম মানে হিন্দির যিনি রেকর্ড করতেন তিনি হয়তো সেভাবে করতে পারতেন না। এইখানে যেই লিস্টটা আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আমরা কাউকে পাইনি, কিন্তু এই লিস্ট গ্রহণের যখন আমরা গ্রহণ করি তখনই ভারত থেকে একজনকে কিন্তু পুশ ইন করে দেওয়া হয়, এবং যে এসে আপনাদের সামনেই সে বলেছে তার পুরা ঘটনা, সাভার এলাকা থেকে তাকে নেওয়া হয় এবং তারপর কিভাবে নিয়েছে, তারপর কিভাবে এসছে, সবই বর্ণনা করেছে। একজন ভিকটিম মানে একজন তো স্পষ্ট করেই বলেছেন যে দুজনকে, এটা এই বাহিনীর ভিতরের মানুষই বলেছে যে এক সময় সিলেট দিয়ে দুজনকে ভারতের বাহিনীর কাছে হস্তান্তর করে, আবার ভারত দুজনকে আমাদের র্যাবের কাছে হস্তান্তর করে, এবং পথে দুইটা জায়গায় কিছু দূরে, এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো 15-20 কিলোমিটার দূরে দুজনকে গুলি করে মেরে দেয়। এই ঘটনা আছে। আরও একটা জিনিস আছে আপনাদের মনে রাখতে হবে, যে পুরা বিভৎসতা বোঝার জন্য এটা আমি বলছি। প্রথম হচ্ছে যে এই কাজগুলি করতে অভ্যস্ত করা হয়, এবং আমরা দেখেছি এই কাজগুলি যখন করানোর জন্য দুজন মেজর সাহেবকে চেষ্টা করানো হয়েছে, অভ্যস্ত করার চেষ্টা করছে, তারা বলতে গেলে প্রতিবাদ করেছেন, নীরব প্রতিবাদ, এবং এক পর্যায়ে তারা পালিয়ে এসে, র্যাবের থেকে পালিয়ে এসে সেনাবাহিনীর কাছে আশ্রয় চান। তারা সেনাবাহিনীর মানে মাতৃ অর্গানাইজেশনের কাছে আশ্রয় চান, এবং এই ব্যাপারে যে দুইজন মেজর ছিলেন তার একজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। আমি নাম না বলে বলছি, উনি তৎকালীন সেনাপ্রধানের কাছে লিখিত চিঠি দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে সেই চিঠি জমা পড়েছিল, প্রধানমন্ত্রী বরাবরও ছিল, এবং সেই চিঠি আমরা উদ্ধার করতে পেরেছিলাম, এবং উনি নিজে ওনার চিঠি শনাক্ত করেছেন আমাদের কাছে, এবং তিনি যে ভয়াবহ বর্ণনা দিয়েছেন, তাকে মানে র্যাবে জয়েন করার পর তাদের দুজন মেজরকে একটা নির্দিষ্ট দিনে বলা হয় র্যাব 1-এর গেটে আসতে, র্যাব হেডকোয়ার্টারের গেটে আসতে, এবং তারা র্যাব হেডকোয়ার্টারের গেটে রাত্রে আসেন, এবং তারপর তাদেরকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়, এবং টঙ্গী পার হওয়ার পর মানে ভৈরবের আশেপাশে আপনার ব্রিজ, যতগুলি ব্রিজ ছিল প্রত্যেকটা ব্রিজে একজন দুজন করে নামাইছে, প্যাকেট মানে বন্দীদেরকে নামায় মাথায় গুলি করে ফেলে দিয়েছে। তো ওদেরকে যখন বলা হয়েছে যে তোমরা একটা গুলি করো, ওরা করতে অস্বীকৃতি জানায়, এবং তারপর তাদেরকে জঘন্য ভাষায় গালাগালি করে ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে তারা এসে সেনা প্রধানের কাছে সমস্ত ঘটনার বর্ণনা দেন, তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাহেবের কাছে, এবং ইকবাল করিম ভূঁইয়াও কিন্তু যখন আমাদের সাথে, আমরা ওনাকেও ডেকেছিলাম, ওনার সাথেও কথা বলেছি, এবং উনিও কিন্তু এই ঘটনাটা নিশ্চিত করেছেন। উনি নিশ্চিত করছেন, মানে উনি তো কোনো উনি নিশ্চিত করেছেন, উনি বলেছেন, এবং উনি মাতৃবাহিনীতে তাদেরকে মানে ফিরিয়ে এনেছেন। আর তখনকার প্রেক্ষাপটে আসলে আমরা এখন অনেক কিছুই মনে করতে পারি যে এটা হলো না কেন বা এটা করে না কেন, কিন্তু যে বিভৎস বর্ণনাগুলি বেরিয়ে এসছে তাতে বোঝা গেছে একটা জিনিস খুব স্পষ্ট। দেখেন, কেউই কিন্তু এই যে চক্র, এইটাকে চ্যালেঞ্জ করে দাঁড়ানোর মতো তৎকালীন পরিস্থিতি এমনভাবে ছিল যে দাঁড়াতে পারে না। আপনি বলছিলেন যে ডেড বডির প্যাকেজ, নানা নামে তো ডাকা হয়তো প্যাকেট, আপনি মনে আছে সেগুলো? মোটামুটি আচ্ছা, আমাদের ভিডিওটা আছে, ওটা দেখানো যাবে যে আরো নানা নামে? আচ্ছা আচ্ছা, তো নানা নামে তাদেরকে। আরেকটা জিনিস আপনি তারপরে আপনাদের তদন্তে আপনার আরেকটু বলি, জি